Welcome dear students, welcome to the chemistry class of Duti Institute. আমরা আগের ক্লাসে সিলেবাস ডিসকাশন করেছিলাম। আজকে আমাদের যেটা আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, সেই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা কি পড়ব? ফার্স্ট ক্লাসে আমরা পড়ব হচ্ছে তড়িৎ রসায়ন, যেটা যেরকমটা আমি বলেছিলাম এর আগের ক্লাসে, যে আমাদের এই তড়িৎ রসায়ন এটা ফিজিক্যাল কেমিস্ট্রির একটা পার্ট। এই চ্যাপ্টার থেকে টোটাল ওয়েটেজ থাকবে হচ্ছে 5 মার্কের। টোটাল ওয়েটেজ এখানে কত মার্কসে থাকবে? টোটাল থাকবে 5। এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে পারে, মানে কি ওয়াইজ কোশ্চেন আসবে? 2 মার্কসের একটা কোশ্চেন আসবে, তাতে থাকবে 2, আর 3 মার্কসের একটা কোশ্চেন আসবে, তাতে 3, টোটাল 5। এবারে এই যে 3 মার্কসের কোশ্চেন, এটা নিউমেরিক্যাল প্রবলেম হিসেবে আসতে পারে। 3 মার্কসের কোশ্চেন 2 + 1 আকারে আসতে পারে। 3 মার্কের কোশ্চেন অ্যাজ এ হোল 3 হিসাবেও আসতে পারে। আর 2 মার্কসের তো যেরকম এখানে নিউমেরিক্যাল আসতে পারে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসতে পারে, 1 + 1 আকারে আসতে পারে। আচ্ছা, 3 তে অনেক সময় 1 + 1 + 1 করেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো প্রথমেই আমরা তড়িৎ রসায়নের শুরুতেই যেটা জানবো, যে তড়িৎ রসায়ন ব্যাপারটা কি। তো তড়িৎ রসায়ন কথাটাকে ভাঙলে, তড়িৎ রসায়ন দুটো কথা আসে, একটা হচ্ছে তড়িৎ, একটা রসায়ন। তার মানেটা হচ্ছে তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তি। আমরা যে শক্তির 8টা প্রকার পাই, সেইখানে তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তি, এদের পারস্পরিক রূপান্তর এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে রসায়নের যে শাখার মধ্যে আলোচনা করা হয়, সেটাকেই আমরা বলি হচ্ছে তড়িৎ রসায়ন। তারপরে এখানে দুটো জিনিস দেখা গেল, আইদার তড়িৎ রসায়নে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, অথবা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। দুটো ধরনের ঘটনা এখানে ঘটতে পারে। যদি কোনো ক্ষেত্রে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে পরে এটা কোথায় দেখা যাবে? এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। সরি, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এটা দেখা যায়। তড়িৎ রাসায়নিক কোষ বলাটা ঠিক না, কোষ বা ইলেকট্রোলাইসিস সেল। আর যদি উল্টো ঘটনাটা ঘটে, অর্থাৎ রাসায়নিক শক্তি সে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে পরে যেটা হবে, সেই সেলটাকে বলবে তড়িৎ রাসায়নিক কোষ, বা ইংরেজিতে বলবে ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল। এই যে ইলেকট্রোকেমিক্যাল সেল, এর মধ্যে একটা প্যাটার্ন হচ্ছে ড্যানিয়েল সেল, যে এটা ছবি এখানে আমাদের দেওয়া আছে। তো ড্যানিয়েল সেল বা তড়িৎ রাসায়নিক সেলের যেটা আমরা প্রকার দেখছি,
তার মধ্যে যদি আমি ভাগ করি এটাকে, এর দুটো পার্ট, পুরো তড়িৎ কোষটাকে যদি আমি অ্যাজ এ হোল একটা কোষ বলি, তাহলে এই যে আলাদা আলাদা পোর্শন, অর্থাৎ এই পোর্শন এবং এই পোর্শন, এদেরকে বলা হয় অর্ধকোষ। কি বলা হয়? অর্ধকোষ। এবং এই যে অর্ধকোষ, এই অর্ধকোষের মধ্যে যে বিক্রিয়াগুলো হয় সেগুলোকে বলা হবে অর্ধকোষ বিক্রিয়া। বেসিক্যালি এই বিক্রিয়াগুলো কি? এই বিক্রিয়াগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এবার এই যে অর্ধকোষগুলো, এই অর্ধকোষের মধ্যে এই কোষ দুটোকে যদি আমি কোনো একটা ব্যাটারির সাহায্যে কানেকশন দিই, তাহলে পরে ব্যাটারি থেকে কারেন্ট আমাদের এটার মধ্যে পাস হবে, এবং এর মধ্যে যে আমাদের রাসায়নিক পদার্থটা আছে, সেই রাসায়নিক পদার্থের রাসায়নিক বিশ্লেষণের থ্রুতে কি হবে? এই যে কারেন্টটা এখানে, সেটা আমাদের তড়িৎ শক্তিতে, মানে রাসায়নিক শক্তি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। সেই জন্য এটা আমাদের একটা তড়িৎ রাসায়নিক কোষ। এবার যেমন এখানে দেখা যাচ্ছে যে দুটো পোর্শন এখানে ইউজ করা হয়েছে। একটা পোর্শনে আমাদের জিঙ্কের একটা মেটাল নেওয়া হয়েছে, আর একটা পোর্শনে কপারের মেটাল নেওয়া হয়েছে। এবার এই জিঙ্ক আর কপারের মধ্যে ইলেকট্রন কে কিরকম দেবে, সেই ইলেকট্রন দেওয়া বা নেওয়ার উপর ডিপেন্ড করে এদের রিয়াকশনটা ফার্দার প্রসিড করে। এবার এই রিয়াকশনটার ক্ষেত্রে কি হয়, যে আমাদের এইখানে যে সলিউশনটা নেওয়া থাকে, অর্থাৎ এইখানে এই জিঙ্কের যে ধাতব দণ্ডটা, এই ধাতব দণ্ড জিঙ্কেরই কোনো একটা আয়নের সলিউশনের মধ্যে থাকবে, জিঙ্কেরই কোনো একটা সল্টের সলিউশনের মধ্যে থাকে। ফর এক্সাম্পল এখানে আছে জিঙ্ক সালফেট, আমরা ধরে নিচ্ছি। তাহলে এই যে জিঙ্ক সালফেট, সেই জিঙ্ক সালফেট এখানে ভাঙবে, ভেঙে কি করবে? জিঙ্ক 2+ আর SO4 2- এই দুটো আয়ন দেবে। আবার সিমিলার ওয়েতে এই যে কপারের যে দণ্ডটা, কপারের যে ইলেকট্রোড বা তড়িৎদ্বার, সেই তড়িৎদ্বারটা ডুবানো থাকবে কোথায়? কপার সালফেটের কোনো একটা সলিউশনের মধ্যে, বা কপার কন্টেনিং কোনো একটা মেটাল সল্টের সলিউশনের মধ্যে, কপার সালফেট। কপার সালফেট যদি ভাঙে, তাহলে সেখান থেকে আমরা পাবো হচ্ছে কপার 2+ প্লাস SO4 2-। এইবার এইখানে যেটা হয় আর কি, এইবার এইখানে রিয়াকশনটা হবে যে জিঙ্ক, এই যে ধাতব দণ্ডটা আছে জিঙ্ক, সেই জিঙ্ক ইলেকট্রন ছাড়বে না ইলেকট্রন নেবে? আচ্ছা, এখানে যে কপারের সলিউশনটা আছে এবং কপার আছে, এই যে যুগ্মটা, এদের মধ্যে কি হবে? ইলেকট্রন ছাড়বে নাকি ইলেকট্রন নেবে? এটা ডিপেন্ড করে হচ্ছে তার রিডাকশন পটেনশিয়ালের উপর। রিডাকশন পটেনশিয়াল রিলেটেড ক্লাস আমরা ফার্দার ক্লাসে করব। এখানে জাস্ট আজকে এর ইন্ট্রোডাকশন এবং কিছু কিছু বেসিক জায়গা, যেটা অলরেডি ক্লাস 9-10-এ পড়ে আসা, সেগুলোর একটু মানে অ্যাডভান্স লেভেলের আলোচনা আজকে আমরা এই ক্লাসে করব। তো এইখানে বেসিক্যালি যেটা হয়, জিঙ্ক সে এখানে ইলেকট্রন ছেড়ে দেয় এবং জিঙ্ক 2+ এই হিসাবে ফর্ম হয়। আর কপার 2+ যেটা সলিউশনে থাকে, সে এই ইলেকট্রনটা নেয় এবং মেটালিক কপারে হিসাবে ডিপোজিট করে। দেখো আগের স্লাইডে দেখো, আমাদের এখানে কি হচ্ছে যে জিঙ্ক, এই যে মেটাল, জিঙ্কের মেটালটা, এই জিঙ্ক মেটাল থেকে আস্তে আস্তে ডিজলভ হয়, দ্রবীভূত হতে শুরু করে এই সলিউশনটার মধ্যে, জিঙ্ক সালফেটের সলিউশনের মধ্যে। তাহলে জিঙ্ক 2+ হিসেবে দ্রবীভূত হচ্ছে, সাথে কি করবে? দুটো ইলেকট্রন ছাড়বে। আর কপারের ক্ষেত্রে কি হয়? কপার সালফেট থেকে Cu2+, যেটা এই সলিউশনের মধ্যে প্রেজেন্ট ছিল, সেইখান থেকে কপার মেটাল হিসেবে এই তড়িৎদ্বারের উপরে এটা আস্তে আস্তে লাগতে থাকে বা ডিপোজিট হতে থাকে। এইটা যখন হবে তখন ও কি করবে? ও কিন্তু দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তার মানে এইখানে একটা ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে, এখানে ইলেকট্রন এক্সেস হবে। এই যে ঘাটতি এবং এক্সেস, এবার এটাকে যদি আমি ব্যাটারি মানে একটা বাল্বের সাথে এখানে কানেক্ট করি, তাহলে প্রথমে কি হবে? হয়তো রিঅ্যাকশন শুরু হবে, বাল্বটা একবার হঠাৎ করে জ্বলবে, জ্বলে নিভে যাবে, আর কিন্তু ফার্দার জ্বলবে না। তার মানে এইটাকে যদি আমাদের প্রসিড করাতে হয়, তাহলে এই দুটোর মধ্যে একটা কানেকশন করাতে হবে। সেই কানেকশনের জায়গাটাকে বলা হয় সল্ট ব্রিজ। এবার এই যে সল্ট ব্রিজ, এই সল্ট ব্রিজটা কিভাবে তৈরি করা হয়? একটা ইউ আকৃতির নল, একটা ইউ আকৃতির নল, আমাদের দুটো আলাদা আলাদা সলিউশন এরকম যেটা আমাদের রাখা আছে,
তার মধ্যে আমাদের এরকম ইলেকট্রোড দেওয়া আছে, সেইখানে আমাদের এখানে কানেকশন করা আছে হয়তো ব্যাটারি দিয়ে কোন একটা বাল্বের থ্রুতে। এখানে আছে হচ্ছে জিঙ্ক সালফেট, যার মধ্যে জিঙ্ক 2+ আয়ন আছে, আর এর মধ্যে আছে জিঙ্ক। এখানে আছে কপার, এইখানে সলিউশনের মধ্যে হয়তো কপার 2+ আছে। এইবার এদেরকে আমি কানেক্ট করে দিচ্ছি কি দিয়ে? কানেক্ট করে দিচ্ছি একটা সল্ট ব্রিজ দিয়ে। সল্ট ব্রিজ এরকম ইউ শেপের, ইউ আকৃতির নল, যেটাকে উল্টো করে রাখা থাকে। এর মধ্যে কি দেওয়া থাকে? এগার সাথে আমাদের কোন একটা সল্ট। কিরকম ধরনের সল্ট? ন্যাচারালি KCl দেওয়া হয়। এবারে যে KCl দেওয়া হয় এটারও পেছনে কারণ আছে। কেন না KCl ভাঙলে পরে আমাদের দুটো টাইপের আয়ন পাওয়া যায়, একটা হচ্ছে K+ আর একটা Cl-। বলা হয় এদের যে আয়নিক মোবিলিটি বা আয়নীয় যে গতিটা, সেটা দুজনের প্রায় একই রকম। কেন এটা এরকম হয় না, ইলেকট্রনটাকে তো নিয়ে যেতে হবে না, ইলেকট্রন পাস করানোর ব্যবস্থা করতে হবে। যদি দুজনের গতি প্রায় একরকম না হয় তাহলে পরে ইলেকট্রনের এই মুভমেন্টটা ঠিকঠাক হবে না এবং তারপরে সেলটা ভালো কাজ করবে না। সেই জন্য এখানে আমাদের এই KCl এটা নেওয়া হয়। আচ্ছা বেশ, তাহলে এইখানে একটা জিনিস তাহলে বোঝা গেল যে টোটাল সেলটা আমাদের কিন্তু এইভাবে প্রিপেয়ার করা হচ্ছে। এইখানে যে জিনিসটা তৈরি হচ্ছে তাহলে এটাকে আমরা নাম দিচ্ছি সল্ট ব্রিজ, বাংলায় বলছে লবণ সেতু, বাংলায় বলছে লবণ সেতু। এবার যদি আমরা রিঅ্যাকশনের ক্ষেত্রে যাই তাহলে দেখা যায় যে এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা হচ্ছে তার মানে এখানে কি জারণ বিক্রিয়া হচ্ছে। আর কপার 2+ থেকে কপার, এইখানে হচ্ছে বিজারণ। যেটা আমি বললাম যে এইখানে অর্ধকোষে একটা অর্ধকোষে জারণ বিক্রিয়া হয়, একটা অর্ধকোষে বিজারণ বিক্রিয়া হয়। যে অর্ধকোষে জারণ বিক্রিয়া হয় সেটার নাম হয় অ্যানোড, আর যেখানে বিজারণ হচ্ছে সেটাকে আমরা নাম দিই ক্যাথোড। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাটায়নটা যেখানে যায় সেটা হচ্ছে ক্যাথোড, অ্যানায়নটা যেখানে যায় সেখানে সেটা হচ্ছে অ্যানোড। কিন্তু এইখানে কিন্তু এরকমটা নয়। এইখানে তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে যেইখানে অক্সিডেশন বা জারণটা হয় সেটাকে বলা হয় অ্যানোড, আর যেখানে বিজারণ হচ্ছে সেটার আমরা নাম দিচ্ছি হচ্ছে ক্যাথোড। এবার নরমালি যখন এইখানে এই দুটো সলিউশন কি কি, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট বা যেখানে আমাদের জিঙ্ক 2+ আয়নটা আছে, আর কপার সালফেট, কপার 2+ আয়নটা আছে, এদের গাঢ়ত্ব যদি 1 মোলার হয় তাহলে এখানে ই ভ্যালুটা কত আসে? ইলেকট্রোমোটিভ ফোর্স বা যেটাকে আমরা ই ভ্যালু বলছি, এটা 1.1 ভোল্ট, এর প্রায় কাছাকাছি আসে। এইটাই তখন হয়ে যায়, এটারই নাম হয়ে যায় গ্যালভানিক সেল। ঠিক আছে, ওকে, এটার নামই তখন হয়ে যায় গ্যালভানিক, মানে ড্যানিয়েলের একটা স্পেশাল ফর্ম হচ্ছে গ্যালভানিক সেল। এবার দেখো এই যে তড়িৎদ্বারটা যেখানে লেগে রয়েছে এটা তো আমাদের ডিপ করা থাকে সলিউশনের মধ্যে, সলিউশনটা এই লেভেল অবধি আছে। তাহলে এই সলিউশনের মধ্যে কি হচ্ছে? আমাদের জিঙ্ক 2+, মানে একটা আয়ন আছে, আর এইখানে রয়েছে মেটাল জিঙ্ক। তাহলে এই যে জিঙ্ক আর এই যে জিঙ্ক 2+, এদের যে একটা সমন্বয় বা এদের যে জায়গাটা এদের জাংশন পয়েন্ট বলি বা যে জায়গাটা এরা লেগে রয়েছে সলিউশনটার সাথে ইলেকট্রনটা, সেইখানে এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়, এটা বিভব প্রভেদ সৃষ্টি হয়। বিভব প্রভেদ সৃষ্টি হয় মানে যে একজন ইলেকট্রন ছাড়ছে একজন ইলেকট্রন নিচ্ছে, সেই কারণে যে বিভব প্রভেদটা এখানে তৈরি হয়
সেই পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল, ঠিক আছে, বা ইলেকট্রোড পোটেনশিয়ালও বলা হয়। কি বলা হয়? ইলেকট্রোড পোটেনশিয়াল, তড়িৎদ্বার বিভব। যখন এই সেলটা কোনো একটা ব্যাটারি মানে এক্সটার্নাল কোনো ব্যাটারির সাথে কানেক্টেড ওয়েতে থাকবে, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, ঠিক আছে, আর না হলে এটাকে আমাদের তড়িৎদ্বার বিভব হিসেবেও আমরা বলতে পারি। এইবার এই জিনিসটাই যদি আমাদের এদের সলিউশন যেটা আমি বলছি 1 মোলার এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসারে যদি আমাদের স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার স্ট্যান্ডার্ড প্রেসার এবং টেম্পারেচারে যদি আমরা বলি, এবং প্রত্যেকটা এলিমেন্টের কনসেন্ট্রেশন যদি ইউনিটি হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিজারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব, যে কোনো একটা পার্টের অর্ধকোষে। এটাকে ই দিয়ে ডিনোট করা হয়, এটাকে E0 দিয়ে ডিনোট করা হয়। আমাদের এই ই এবং E0 এর মধ্যে রিলেশন আছে, নানস্টের সমীকরণ বলা হয়, সেটা আমরা যখন নানস্টের সমীকরণ করব আমরা দেখব। ওকে, এইবার আমাদের যে পার্টটায় আমরা আসছি সেটা হচ্ছে ওহমের সূত্র। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে দিই যে এই যে আমাদের সেল, সরি, এই যে আমাদের সেল, এই সেলের একটা রিপ্রেজেন্টেশন করা হয়। সেলের রিপ্রেজেন্টেশনটা কিভাবে করা হয়? প্রথমে আমাদের অ্যানোডে রিপ্রেজেন্টেশন করা হয়, তারপরে দুটো দাগ দেওয়া হয়। এই যে দাগ, এটা রিপ্রেজেন্ট করে সল্ট ব্রিজকে, এবং তারপরে রিপ্রেজেন্ট করা হয় ক্যাথোডকে। এবার অ্যানোড যেটা থাকে, সেই অ্যানোডের ক্ষেত্রেও প্রথমে আমাদের কি মেটাল, তারপরে মেটাল আয়ন, সল্ট ব্রিজ। ক্যাথোডের ক্ষেত্রে উল্টো, আমাদের মেটাল আয়ন, তারপরে আমাদের মেটাল। সে ফর এক্সাম্পল আমরা যদি এই কোষটার ক্ষেত্রে বলি যে কিরকম ভাবে রিপ্রেজেন্ট করব আমরা, তাহলে প্রথমে আমাদের কি আসবে? জিঙ্ক, যেহেতু জিঙ্ক এখানে আমাদের অ্যানোড, তারপর হবে Zn2+, তারপর হচ্ছে কপার 2+, কপার। ওকে, অনেকে এটার মধ্যে এস দেয়, এটাকে AQ হিসেবে রিপ্রেজেন্ট করে, এখানে AQ হিসেবে রাখে, এখানে এস হিসেবে রাখে। যেহেতু এরা সলিড সাবস্টেন্স তড়িৎদ্বার, আর এরা জলীয় দ্রবণে দ্রবীভূত থাকে, তাই এখানে অ্যাকুয়াস আর এখানে সলিড এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এইটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ, তার রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশন দিয়েও অনেক সময় অঙ্ক দেয়। তো এখানে আমাদের মনে রাখতে হবে বাঁ দিকের পোরশনটা সেটা আমাদের অ্যানোড, এইখানে যেটা হয় সেটা হচ্ছে জারণ বিক্রিয়া এখানে হয়, আর ডান দিকের পোরশন যেটা সেটা হচ্ছে আমাদের ক্যাথোড, এইখানে যেটা হবে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এক একটা সেলের ক্ষেত্রে এক এক রকম হবে, কারণ প্রত্যেকটা এলিমেন্টের ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার প্রবণতা এক এক রকম হয়। সেই অনুযায়ী আমাদের একটা তড়িৎ রাসায়নিক শ্রেণীও তৈরি করা হয়েছে, আমরা পরের ক্লাসে সেটাও দেখব। তড়িৎ রাসায়নিক শ্রেণী, সেই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের দিকে যারা থাকে তাদের জারণ ক্ষমতা, মানে জারণ করার ক্ষমতা টেন্ডেন্সি বেশি থাকে, বা তারা ভালো জারক হয়। নিচের দিকে যারা থাকে তারা ভালো বিজারক হয়। সেই অনুযায়ী তারা ক্যাথোড হবে নাকি অ্যানোড হবে, সেটাও আমরা এখান ওই শ্রেণী থেকে বুঝে নিতে পারবো। বেশ, এবার নেক্সট যে পোরশনে যাচ্ছি, সেই পোরশনটা হচ্ছে আমাদের ওহমের সূত্র, রোধ এবং পরিবাহিতা। যে আমাদের এই যে সলিউশন, বেসিক্যালি আমরা এখানে ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়ে আর কি আলোচনা করছি, তাই তো? ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে আমাদের এই পরিবাহিতা বলি বা রোধ বলি, সেগুলো কিরকম হবে? যে আমরা ফিজিক্সের ক্ষেত্রে রোধ পড়ি ন্যাচারালি, এই যে ফিজিক্সের ক্ষেত্রে এই যে সায়েন্টিস্ট ওহম তার কিছু সূত্র দিয়ে একটা সূত্র দিয়েছিলেন, তো ফিজিক্সে আমরা অনবরত ক্লাস 10-এ আর কি হামেশাই পড়ি। কিন্তু যখন আমরা একটা দ্রবণের কথা বলবো,
সেই দ্রবণের ক্ষেত্রে আমাদের ওহমের সূত্র কি অ্যাপ্লিকেবল? হ্যাঁ অ্যাপ্লিকেবল। দ্রবণের ক্ষেত্রে ওহমের সূত্রে কি কোনো পরিবর্তন হয় না? ওহমের সূত্র যেটা বলছে সেই একই রকম, এখানেও একই সেম কেস, নো নিউ মডিফিকেশন। ওহমের সূত্র V = IR, যেখানে V হচ্ছে বিভব প্রভেদ, I হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা এবং R হচ্ছে আমাদের রোধ। রোধ এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? আমরা যে রোধ বলছি, রোধ এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? রোধ মানে একটা বাধা। কি বাধা? এই যে তড়িৎ প্রবাহর যেটা হবে সেই প্রবাহটাকে বাধা দিচ্ছে, সেই যে ধর্মটা, সেটাই আমাদের রোধ। দেখো, যদি আমাদের এরকম হয় যে একটা সলিউশনের মধ্যে, দ্রবণের মধ্যে দুটো তড়িৎদ্বার একই ক্ষেত্রফলে দুটো তড়িৎদ্বার আমাদের ডোবানো আছে, তাহলে যে সারফেস এরিয়াটা একে টাচ করে আছে সেই সারফেস এরিয়া এবং এদের মধ্যে যে ডিস্টেন্স, সেই দূরত্বের উপরে কিন্তু রোধ নির্ভর করে। আমরা ফিজিক্সেও পড়েছি R = কি হয়? R ভ্যারিজ অ্যাজ L/A, অর্থাৎ লেন্থ যদি বাড়ে তাহলে পরে রোধ বেড়ে যায়, ক্ষেত্রফল যদি বাড়ে রোধ কমে যায়। তাহলে পরে এই রোধ R = একটা সমানুপাতিক ধ্রুবক আসবে রো, L/A, সমানুপাতিক ধ্রুবকটাকে রো দিয়ে চিহ্নিত করা হয়। এই রোটাকে কি বলা হয়? রোটার একটা নাম আছে, এটাকে বলা হয় রোধাঙ্ক। বেসিক্যালি ব্যাপারটা কি? যদি L = 1 হয় আর A = 1 হয় তাহলে R = রো হয়। তার মানে একক দূরত্বে অবস্থিত একক ক্ষেত্রফল বিশিষ্ট, আমরা মানে এই দ্রবণের ক্ষেত্রে যদি বলি তাহলে আমরা বলবো একক দূরত্বে অবস্থিত একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যে, মানে তড়িৎদ্বারের বিশিষ্ট যে সিস্টেম, সেটার যে রোধ, সেই রোধটাই হচ্ছে আমাদের এখানে রোধাঙ্ক। আর এই যে L/A, এটার নাম কি? এটার নাম হচ্ছে কোষ ধ্রুবক। এটার নাম হচ্ছে কোষ ধ্রুবক। আচ্ছা, কোষ ধ্রুবকের একক কি হতে পারে? কোষ ধ্রুবকের একক, কোষ ধ্রুবক মানে L/A, L এর একক কি? সেন্টিমিটার বা মিটার দৈর্ঘ্যের একক, আর এর একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার বা মিটার স্কয়ার। যদি কাটাকাটি যায় তাহলে এটা আসে সেন্টিমিটার ইনভার্স, মানে 1/সেন্টিমিটার বা 1/মিটার। তার সেন্টিমিটার ইনভার্স বা মিটার ইনভার্স, এটা হচ্ছে কোষ ধ্রুবকের একক। আর আর এর এককটা কি? আর এর একক আমরা জানি ওহম। তাহলে রো = আমরা কি বলতে পারি? R × 1/L/A। তাহলে 1/L/A মানে হচ্ছে সেন্টিমিটার ইনভার্স, যেটা ছিল তার ইনভার্স হয়ে যাবে, মানে সেন্টিমিটার বা মিটারে আসবে। আর এটা R মানে হচ্ছে ওহম, তাহলে এইটা আসবে ওহম সেন্টিমিটার বা ওহম মিটার, এই হিসাবে এর এককটা আসবে। কার একক? রোধাঙ্কের। এইবার এই যে রোধাঙ্ক বা রোধ, আমি বলছি তো রোধ মানে তাহলে কি হলো? বাধা প্রদান করলো। এবার বাধা যেখানে দিচ্ছে সেটাকে যদি আমি ইনভার্সলি দেখি, উল্টো দিক থেকে দেখি, তার মানে কি কতটা পরিবাহী হচ্ছে জিনিসটা সেটা বোঝা যাবে। তাহলে পরিবাহিতা G = 1/R, 1/R করলে এটা আছে 1/ρ × A/L। এই যে 1/ρ, এইটাকে লেখা হয় কাপ্পা চিহ্ন দিয়ে, কাপ্পা। এই কাপ্পাটাকে কি বলা হয়? পরিবাহিতাঙ্ক। যেমন এর উল্টোটা ছিল রোধাঙ্ক,
এটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। আর এটা ছিল আরটা ছিল রোধ, এর উল্টোটা হয়ে যাবে পরিবাহিতা। ওকে, তাহলে এবার যদি আমি বলি পরিবাহিতাঙ্ক, ইংরেজিতে এর দুটো সিমিলার ওয়ার্ড হয়, মানে দুটো মিনিং হয়। একটাকে কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক কন্ডাক্টেন্স বলা হয়, কোন কোন ক্ষেত্রে কন্ডাক্টিভিটি দিয়েও বলা হয়, ঠিক আছে। যাই হোক, তো এই যে পরিবাহিতাঙ্ক, এই পরিবাহিতাঙ্কের একক কি, বা এই রোধাঙ্কের ক্ষেত্রে একক কি, মানে সরি পরিবাহিতা, তার একক কি? পরিবাহিতা মানে কি 1/ρ বা 1/r। তাহলে আর এর একক ছিল আমাদের ওহম, বা যেটাকে আমরা এইভাবে আর কি রিপ্রেজেন্ট করতাম। তাহলে এর ক্ষেত্রে কি হয়ে যাবে, উল্টে যাচ্ছে, তাহলে ওহম ইনভার্স, বা এটাকে লেখা হয় ওহম ইনভার্স। এবার ওহম ইনভার্স OHM তার ইনভার্স, এই অক্ষরগুলোকে যদি আমি উল্টে দিই তাহলে কি আসে, MHO, মো কেও বলা হয় এটা পরিবাহিতার একক। এবার পরিবাহিতাঙ্কের একক তাহলে কি, তাহলে পরিবাহিতাঙ্ক কাপ্পা = G × L/A, তাই আসছে। তার মানে জি এর একক হচ্ছে আমাদের কি, ওহম ইনভার্স, আর এল এটা হচ্ছে সেন্টিমিটার, নিচে আসছে কি সেন্টিমিটার স্কয়ার, যাই বলি না কেন। তাহলে ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স। অনেকে এটাকে মো সেন্টিমিটার ইনভার্স বা মো মিটার ইনভার্সও বলে। আরেকটা জিনিস এখানে ইউজ করা হয়, সেটা হচ্ছে এই যে মো, এটাকে অনেকে সিমেন্স এইভাবেও লেখে। তাহলে এই যে যেটা আসলো আমাদের ইউনিটটা, সেটা সিমেন্স পার মিটার বা সিমেন্স পার সেন্টিমিটারেও কিন্তু অনেক সময় লেখা হয়, ঠিক আছে। এইভাবেও অনেক সময় দেওয়া থাকে। এবারে যে পরিবাহিতা, পরিবাহিতা ব্যাপারটা কি, পরিবাহিতা ব্যাপারটা হচ্ছে আমাদের মানে কিভাবে, মানে কতটা আয়ন পরিবাহিত হচ্ছে সেই হিসাবে আমরা বলতে পারি, কিন্তু সলিউশনের উপর ডিপেন্ড করে। আমরা যদি ইউনিট একটা ডাইমেনশন, মানে ইউনিট কিউবের মধ্যে যদি আমরা হিসাব করি, বা একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে যদি আমরা হিসাব করি, তাহলে এর ক্ষেত্রে কিন্তু কিছু চেঞ্জেস আসে। তার মধ্যে একটা হচ্ছে একটা টাইপের পরিবাহিতা যেটাকে বলা হয় মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতাকে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে, ল্যামডা এম। পরিবাহিতাকে ন্যাচারালি এটাকে এখানে আমরা জি দিয়ে দেখাচ্ছি, অনেক ক্ষেত্রে ল্যামডা দিয়েও বলা হয়। তাহলে মোলার পরিবাহিতা ব্যাপারটা কি আসে, মোলার পরিবাহিতা মানে হচ্ছে ল্যামডা এম। এবার মোলার পরিবাহিতা মানে কি হলো, যে একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে, সেটা 1 মোলার হিসেবে আমরা ধরে নিই, একটা নির্দিষ্ট ভলিউমের নির্দিষ্ট কনসেন্ট্রেশনের কোন একটা সলিউশন, সেইটার যেটা আমাদের পরিবাহিতা, তার একক পরিমাণের যে পরিবাহিতা, সেটাকে আমরা বলছি মোলার পরিবাহিতা। ন্যাচারালি এখানে কি হিসাবে এটাকে নামা হয়, মোলারিটি, এই হিসাবে এটাকে অ্যাকসেপ্ট করা, মানে কাপ্পা ডিভাইডেড বাই 1000/m। এইভাবে এখানে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। এই যে এম, এই এমটা কি, এমটা হচ্ছে মোলারিটি, কোন একটা সলিউশনের মোলারিটিকে রিপ্রেজেন্ট করে। এবার এই সংক্রান্ত একটা সমীকরণ আছে, যে সমীকরণ থেকে আমরা পরের পোরশনটায় যাব, যে ল্যামডা এম কোন একটা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তার যে মোলার পরিবাহিতা হবে, সেটা ইকুয়াল টু ল্যামডা এম 0 প্লাস মাইনাস a ইন্টু c⁻²। এই ল্যামডা এমটা কি, ল্যামডা এম হচ্ছে কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হোক বা কোন দ্রবণের মোলার পরিবাহিতা। ল্যামডা এম 0 কি,
অসীম লঘুতায় সেই দ্রবণের মোলার পরিবাহিতা, এ একটা কনস্ট্যান্ট আর সি হচ্ছে সেই দ্রবণের যে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব, সেই গাঢ়ত্ব। তাহলে এখানে একটা নতুন টার্ম আমরা এখানে আমাদের কাছে ইন্ট্রোডিউস হলো, হচ্ছে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। এই ব্যাপারটা কি এটা একটু দেখি। দেখো এই গ্রাফটার দিকে তাকাও। আমরা যদি KCl এর একটা দ্রবণ নিই, সেই KCl এর দ্রবণটা দেখা যায় কি, আমরা ইকুয়েশনটা আরেকবার লিখছি এখানে, lambda m is equal to lambda 0 m minus a into c to the power half। আচ্ছা, কনসেন্ট্রেশনের সাথে কিভাবে lambda m চেঞ্জ হয় বলছি, যে কনসেন্ট্রেশন যত বাড়ে তত পরিবাহিতাটা কমে যায়। কেন এরকম হয়? ন্যাচারালি হওয়ার কথা তা নয়, যে যত আয়ন বাড়বে কনসেন্ট্রেশন বাড়ছে মানে কি আয়নটাও বাড়ছে। আচ্ছা, আয়ন বাড়লে পরে তো আমাদের এই মোলার মানে আয়ন বাড়লে পরিবাহিতাটাও তো বাড়ার কথা। হ্যাঁ, পরিবাহিতা বাড়ছে, কিন্তু মোলার পরিবাহিতাটা কিন্তু বাড়ে না। কেন বাড়ে না? মোলার পরিবাহিতা মানে কি, একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে আমরা জিনিসটাকে দেখি, নির্দিষ্ট ভলিউমের মধ্যে যখন এই আয়নগুলো আর কি মুভ করছে, তখন এদের ক্ষেত্রে এই গতিটা অনেক সময় বাধাপ্রাপ্ত হয়ে যায়। সেই বাধাপ্রাপ্তের জায়গাটায় কারণে এখানে কিন্তু আমাদের এই জিনিসটা আর কি এরকম কমে যায়। তো মোলার পরিবাহিতাটা এখানে আর কি কমে, যত কনসেন্ট্রেশন বাড়ছে তত। দেখা যায় এই যে গ্রাফটা, যেটা এভাবে স্লোপটা নেগেটিভ, সেটাকে যদি আমি এক্সট্রাপোলেট করি তাহলে এরকম একটা জায়গায় গিয়ে এটাকে কাট করবে। এই যে পয়েন্টটাতে এটা কাট করলো, অর্থাৎ জিরো হয়ে গেল প্রায়, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে ল্যামডা 0 m। এবার এটা গ্রাফ থেকে আমরা বার করতে পারি কাদের ক্ষেত্রে? আমাদের যারা খুব তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাদের ক্ষেত্রে আমরা এখান থেকে এই গ্রাফের থেকে এটাকে বের করতে পারি। আমরা বলে দিচ্ছি যে যখন সি এটা 0 হয়ে যাবে, বা সি তো 0 হয় না এভাবে, সি টেন্ডস টু 0, লিমিট সি টেন্ডস টু 0, বা এটাকে এরকম ভাবে অনেকে লেখে সি টেন্ডস টু 0। সেই ক্ষেত্রে আমাদের ল্যামডা এমটা কি হয়ে যায়? ল্যামডা এম 0। অসীম লঘুতা, অসীম লঘুতা মানে খুব ডাইলুট সলিউশন হয়ে গেছে। ডাইলুট সলিউশনে এর স্পিডটা মানে বাধাটা পাবে কম, সেই জন্য এখানে মোলার পরিবাহিতাটা বেড়ে যাবে। আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে, যে আমাদের এই যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনটা টানটা আছে নিচে, তার মানে কনসেন্ট্রেশন যত বাড়ছে তত মোলার পরিবাহিতাটা কম হচ্ছে। তাহলে এইখানেও কিন্তু এই জিনিসটাই আমাদের এখানে হয়। এই জায়গাটা আরেকবার একটু ইয়ে করো। আচ্ছা, মোলার পরিবাহিতার ক্ষেত্রে যে জিনিসটা আসছে, মোলার পরিবাহিতা মানে ল্যামডা এম মানে হচ্ছে কাপ্পা বাই সি, মানে আমাদের ইউনিট কনসেন্ট্রেশনের রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে কনসেন্ট্রেশন টার্ম দিয়ে যদি আমরা এই কাপ্পা পাবে মানে আমাদের যেটা পরিবাহিতাঙ্ক, সেটাকে যদি ডিভাইড করে দিই এখানে, তাহলে যে জিনিসটা আসে সেটাই আমাদের হচ্ছে এখানে মোলার পরিবাহিতা, মানে 1 মোলার সলিউশনের ক্ষেত্রে যে পরিবাহিতাটা আসবে। তো সেইটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করি, তাহলে কাপ্পা ইনটু 1000 বাই এম আসে, যেখানে এম এটা হচ্ছে সলিউশনের মোলারিটি। এইবার এই যে ল্যামডা এম মানে এই মোলার পরিবাহিতার সাথে যেটা গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা এই সমীকরণ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ল্যামডা এম ইজ ইকুয়াল টু ল্যামডা 0 m মাইনাস a ইনটু c বাই হাফ, c টু দি পাওয়ার হাফ।
সেখানে ব্যাপারটা কি যে যত কনসেন্ট্রেশন বাড়ছে তত আমাদের এই যে মোলার পরিবাহিতা সেটা কিন্তু কমতে থাকবে। সেটাই আমরা এই পরের গ্রাফে দেখছি আর কি, যে আমরা যদি এখানে দেখি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন কেসিএল, কেসিএল এর ক্ষেত্রে কি হয় যে যত আমাদের কনসেন্ট্রেশন বাড়ছে তত খুব স্টিপ ওয়েতে এই ডিক্রিজটা হয়, এবং সেটা এই সমীকরণ থেকে আমরা জাজ করতেই পারি। যখন আমাদের সি খুব কম, মানে সি লিমিট সি টেন্ডস টু জিরো, মানে প্রায় কনসেন্ট্রেশন জিরো হয়ে গেছে, জিরো কনসেন্ট্রেশন হয় না, প্রায় জিরো হয়ে গেছে, তখন আমাদের কি এই পার্টটা জিরো ধরে নিলে আমাদের ল্যামডা এম ইজ ইকুয়াল টু ল্যামডা জিরো এম আসবে, যেটাকে আমরা বলছি অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। বেশ, কিন্তু এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে নয়। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি হবে? মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে দেখা যায় এখানেও কমে না যে তা না, মানে যত আমাদের কনসেন্ট্রেশন বাড়ে তত এটা কমে, বা কনসেন্ট্রেশন কমলে এটা বাড়ে, কিন্তু এটা কখনো আমাদের এই পয়েন্টটাকে টাচ করবে না, বা এই স্টিফনেসটা থাকবে না, ঠিক আছে? এটা ওই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা ওই সমপরাবৃত্তের মতন আর কি, মানে খুব ধীরে 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 চেঞ্জটা হয়। এদের ক্ষেত্রে আমি যদি একদম জিরো করে দিই তাও এটা কোনো সময় এই অ্যাক্সিসকে টাচ সেইভাবে করবে না। তাহলে এদের ক্ষেত্রে আমরা এই গ্রাফের থেকে বের করতে পারি না। এদের জন্য আমাদের কি করা হয়েছে, কোলরাস তার একটা সূত্র দিয়েছে। কোলরাসের সূত্রটা কি বলছে? কোলরাসের সূত্র বলছে যে আমাদের যদি কোনো একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, সেই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা যদি ল্যামডা এমটা বার করতে চাই, দেখো বইয়ের মধ্যে সূত্রের আকারে লেখা থাকবে, আমি জাস্ট খালি জিনিসটাকে বোঝাচ্ছি যে জিনিসটা কি অ্যাকচুয়ালি, মানে আমাদের ইউজফুলনেসটা এখানে কোথায়। সেখানে বলছি যে কোনো একটা সলিউশন সেটা যতগুলো আয়ন দেবে এবং তার করসপন্ডিং যে আয়নগুলোতে ভাঙছে, সেই আয়নগুলোর যে মোলার পরিবাহিতা সেটাকে টোটালি যোগ করলে পরে যা আসবে সেটাই হচ্ছে সেই পদার্থটার মোলার পরিবাহিতা। তার মানে এটা ইজ ইকুয়াল টু ল্যামডা জিরো প্লাস নিউ জিরো প্লাস ল্যামডা জিরো প্লাস নিউ জিরো মাইনাস ল্যামডা জিরো মাইনাস। নিউ জিরো প্লাস নিউ জিরো মাইনাস ব্যাপারটা কি, যতগুলো ক্যাটায়ন বা অ্যানায়ন এটা ভাঙছে সেই ক্যাটায়ন বা অ্যানায়নের যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের, বা যেটা সংখ্যাটা বলাটা এখানে অতটা ইয়ে না, ঠিক না, এবার যোজ্যতাও বলতে পারি, সেই সংখ্যা বা যোজ্যতার, আর ল্যামডা জিরো প্লাসটা হচ্ছে কি সেই যে আয়নটা, সেই আয়নের যে আমাদের মোলার পরিবাহিতা সেইটা, এই টোটালটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ডের মোলার পরিবাহিতা অসীম লঘুতায়। এই টোটাল ব্যাপারটাই কিন্তু আমাদের হচ্ছে কোথায়, অসীম লঘুতায়। সে ফর এক্সাম্পল যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রেই বলি, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে তাহলে আমাদের কি হবে, অ্যাসিটিক অ্যাসিড এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা ভাঙে CO মাইনাস H প্লাস। তার মানে এর যেটা আমাদের হবে কয়টা করে হচ্ছে, একটা করে হচ্ছে। তাহলে এর ল্যামডা জিরো এমটা কত হবে, 1 ইনটু H প্লাস ল্যামডা জিরো অফ H প্লাস প্লাস আবার 1 যেহেতু একটাই ভাঙছে বা যোজ্যতাও এক এখানে, ইনটু ল্যামডা জিরো CH3 CO মাইনাস। তাহলে এই দুটোতে আমাদের এখানে ভাঙবে। যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলতাম তাহলে এটা কিসে কিসে ভাঙছে, অ্যামোনিয়াম আয়ন আর OH মাইনাস আয়ন। তাহলে ল্যামডা জিরো এম অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটাও মৃদু, এখানেও যোজ্যতা 1 ইনটু ল্যামডা জিরো NH4 প্লাস
1 ইন্টু ল্যামডা জিরো ওএইচ মাইনাস, তাহলে এরকম ভাবে এটা আসবে। এবার প্রশ্ন হচ্ছে এর অ্যাপ্লিকেবিলিটিটা কোথায়, পরীক্ষায় কিভাবে প্রশ্নটা আসে। পরীক্ষায় যেভাবে আসে প্রশ্ন, দেওয়া থাকলো তিনটে বা দুটো বা তিনটে তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের মোলার পরিবাহিতার ভ্যালু দেওয়া থাকলো, সেখান থেকে মৃদু তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতার ভ্যালু বের করতে হবে। যেমন বলে দিল CH3COK পটাশিয়াম অ্যাসিটেট এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, আমি আরবিট্রারিলি ধরে নিচ্ছি, বলে দিলে 110 সিমেন্স সেন্টিমিটার স্কয়ার পার মোল। আচ্ছা, মোলার পরিবাহিতার ক্ষেত্রে কিন্তু এই সিমেন্স সেন্টিমিটার স্কয়ার বা সিমেন্স মিটার স্কয়ার এই টাইপের যেটা থাকে আর কি ইউনিট, তারপরে কিন্তু পার মোল এটা দিয়ে এটা আসে, ঠিক আছে, মানে ওখানকার হওয়ার পরে আর কি এটা পার মোলের হিসাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়, এটাই হচ্ছে ইউনিটের। HCl অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ধরে নিলাম এখানে বলো 90 সিমেন্স সেন্টিমিটার স্কয়ার পার মোল। আর KCl এর 90 বলে 190 যাই বলি না, KCl এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা 180 সিমেন্স সেন্টিমিটার স্কয়ার পার মোল। অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিড এর মোলার পরিবাহিতা কত? এবার দেখো আমাদের বার করতে বলেছে কি অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছিলাম, আগের স্লাইডে যাই, এই যে আমরা এখানে দুটো ভাগে ভাগ করে দিয়েছিলাম H প্লাস আর অ্যাসিটেট, তাহলে এটাও তাই আসবে H প্লাস ল্যামডা জিরো অ্যাসিটেট। এবার বাকিটা আমরা কোথায় পাচ্ছি? বাকি তো আর কিছু দেওয়া নেই, এই দুটো তো ইন্ডিভিজুয়াল কিছু দেওয়া নেই, তাহলে এখানে কি করে হবে? দেখো আমরা কোলরাসের সূত্র মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যে হয় না এরকমটা নয়, সেখানেও আমরা এইটাকে অ্যাপ্লাই করতেই পারি। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষণ যেমন HCl, তার ক্ষেত্রে ল্যামডা জিরোটা যদি আমরা বসাই, তাহলে এটা কি ভাঙে? ল্যামডা জিরো H প্লাস আর ল্যামডা জিরো Cl মাইনাসে ভাঙে। তারপর যেটা আমাদের ল্যামডা জিরো KCl, সেটাকে আমরা বলতে পারি না ল্যামডা জিরো অফ K প্লাস প্লাস ল্যামডা জিরো অফ Cl মাইনাস। আর একটা আমাদের আছে কি অ্যাসিটেট, পটাশিয়াম অ্যাসিটেট, তাহলে সেটা মানে হচ্ছে ল্যামডা জিরো CH3CO মাইনাস অ্যাসিটেট মাইনাস প্লাস ল্যামডা জিরো অফ K প্লাস পটাশিয়াম প্লাস। এবার এদেরকে যদি আমি একটু এখানে সাজাই, তাহলে পরে আমরা পরপর যদি সাজাই, তাহলে এটাকে কিরকম লিখতে পারি? এখানে H প্লাস আছে, এর সাথে আমার Cl মাইনাসটা যদি নিয়ে আসি, তাহলেই না ল্যামডা জিরো HCl এর ভ্যালু আমার জানা, যেটা এখানে দেওয়া আছে সেটা আমার পাওয়া হয়ে যায়। তাহলে এখানে ল্যামডা জিরো H প্লাস তার সাথে আমাদের ল্যামডা জিরো Cl মাইনাস কে আমরা অ্যাড করে দিলাম,
আমার অ্যাসিটেট আছে, এই যে অ্যাসিটেট, তার সাথে যদি আমি পটাশিয়ামটাকে নিয়ে আসি তাহলে পটাশিয়াম অ্যাসিটেটের মোলার পরিবাহিতা আমার জানা আছে, সেইটাকে আমি ইউজ করতে পারি। তাহলে একই রকম ভাবে লিখি ল্যামডা জিরো অ্যাসিটেট প্লাস ল্যামডা জিরো পটাশিয়াম। কিন্তু আমার অ্যাকচুয়াল যেটা শুরুতে ছিল সেখানে কি ক্লোরাইড বা পটাশিয়াম ছিল? ছিল না। তাহলে এটা এক্সেস নিয়ে এসেছি, তাহলে এটাকে বাদ দিতে হবে। সেই জন্য এটাকে কি লিখবো? ল্যামডা জিরো সিএল মাইনাস বা ল্যামডা জিরো কে প্লাস মাইনাস ল্যামডা জিরো সিএল মাইনাস। তাহলে প্রথম দুটো, এই দুটো থেকে কি আসে? এই দুটোকে আমরা লিখতেই পারি ল্যামডা জিরো এম অফ HCl, মোলার পরিবাহিতা অসীম লঘুতায় HCl। এই অ্যাসিটেট আর এই পটাশিয়ামকে মিলে কি হয়? পটাশিয়াম অ্যাসিটেট। তাহলে এইটাকে আমরা লিখতেই পারি ল্যামডা জিরো এম অফ পটাশিয়াম অ্যাসিটেট। আর এই কে প্লাস আর সিএল মাইনাস, এদের থেকে যদি মাইনাসটাকে আমি কমন নিই তাহলে ভেতরে এটা প্লাস হয়ে যায়। তাহলে এইটাকে আমি লিখতে পারি না KCl, তাহলে মাইনাস ল্যামডা জিরো অফ KCl। এবার আমি যদি ভ্যালু বসাই ল্যামডা জিরো HCl, HCl এর মোলার পরিবাহিতা কত আছে? 190। অ্যাসিটেট পটাশিয়াম অ্যাসিটেটের কত দেওয়া আছে? 110। আর পটাশিয়াম ক্লোরাইডে কত দেওয়া আছে? 180। তাহলে এখানে হচ্ছে 300 মাইনাস 180, তাহলে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতা কত বেরিয়ে যাচ্ছে? 120 সিমেন্স সেন্টিমিটার স্কয়ার পার মোল। এই হচ্ছে আমাদের কোলরাসের সূত্রের ব্যবহারিক প্রয়োগটা দেখালাম। আরো যখন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করাবো তখন আরো কিছু আসবে। আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, আয়নিক পরিবাহিতার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতাম আলফা, যেটাকে বলা হতো তড়িৎ বিশ্লেষণ মাত্রা বা তড়িৎ বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা যে কোনো কি আয়নীয় পদার্থের বিয়োজন মাত্রা আলফা। এই আলফার সাথে ল্যামডা জিরোর কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই আলফা মানে আমাদের কি? আলফা মানে হচ্ছে ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম। মানে যে কোনো গাঢ়ত্বে আমাদের যেটা মোলার পরিবাহিতা, তাকে যদি অসীম লঘুতার মোলার পরিবাহিতাকে দিয়ে ভাগ করা যায় তাহলে আমাদের এখানে বিয়োজন মাত্রাটাই আসে। এবার কোনো একটা অ্যাসিড, সে ফর এক্সাম্পল HA, এটা বিয়োজিত হচ্ছে, বিয়োজিত হয়ে হচ্ছে H প্লাস প্লাস A মাইনাস ধরে নিচ্ছে। এর কনসেন্ট্রেশন ছিল ইনিশিয়াল টাইম 0 তে C, এই দুটো কিছু ছিল না 0 0। এবার একটা টাইম যেটা ইকুইলিব্রিয়াম টাইম T টাইম পরে এখান থেকে আলফা অ্যামাউন্ট বিয়োজিত হয়ে গেছে, তাহলে কতটা রয়েছে? C ইনটু 1 মাইনাস আলফা। আর এখানে হচ্ছে C আলফা, এটা হয়ে যাবে C আলফা। তাহলে আমি যদি এখানে বিয়োজন ধ্রুবকটাকে হিসাব করি Ka, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যাই বলি না কেন, সেটা আমাদের কত আসে? H প্লাস A মাইনাস, H প্লাস এর কনসেন্ট্রেশন ইনটু A মাইনাস এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই H এর কনসেন্ট্রেশন। তাহলে H প্লাস এর কনসেন্ট্রেশন কি? C আলফা, এটা কত? C আলফা, আর নিচেরটা ছিল C ইনটু 1 মাইনাস আলফা। তাহলে আমি এখানে একটা C কেটে দিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে C আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এবার দেখো আলফা মানে আমাদের কি ছিল? ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো। তাহলে এইটাকে আমরা এখানে বসাই যে এটা ইকুয়ালস টু, তাহলে কত আসবে? C ইনটু ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো, ল্যামডা এম জিরো তার স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো। তাহলে ল্যামডা এম জিরো
এখানে লসাগু হয়ে গেল, তাহলে ল্যামডা এম 0 মাইনাস ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা এম 0, আর উপরে আসলো সি ইন্টু ল্যামডা এম স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা এম 0 স্কোয়ার। তাহলে এই ল্যামডা এম 0 স্কোয়ার দিয়ে একটা ল্যামডা এম কাটা গেল, তাহলে এই ল্যামডা 0 এমটা নিচে চলে আসে, তাহলে ল্যামডা 0 এম ইন্টু ল্যামডা 0 এম মাইনাস ল্যামডা এম, আর উপরে থাকে সি ইন্টু ল্যামডা এম এর স্কোয়ার, ক্যাপিটাল ল্যামডা এম এর স্কোয়ার। এইভাবেও আমরা কিন্তু এই কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে মোলার পরিবাহিতা কত হবে, যদি অসীম লঘুতায় মোলার পরিবাহিতা আমার জানা থাকে, তাহলে যে কোনো গাঢ়ত্বের মোলার পরিবাহিতা এবং বিয়োজন মাত্রা যদি আমি জানি, বা আমার যদি এই কনস্ট্যান্টটা জানা থাকে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা যেটাকে আমরা বলছি বিয়োজন ধ্রুবক, সেই বিয়োজন ধ্রুবকের মান যদি জানা থাকে, গাঢ়ত্ব যদি জানা থাকে, অসীম লঘুতায় যদি মোলার পরিবাহিতা জানা থাকে, তাহলে আমরা যেই গাঢ়ত্বে, যে কোনো গাঢ়ত্বে তার মোলার পরিবাহিতা এই ইকুয়েশন থেকে বের করে নিতে পারি। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। যেরকম আমি প্রথমে বলেছিলাম যে দুটো ঘটনা তড়িৎ রসায়নের ক্ষেত্রে ঘটতে পারে। একটা আইদার আমি তড়িৎ দিয়ে কোনো একটা রাসায়নিক পদার্থকে ভাঙতে পারি, অথবা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি, মানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অথবা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। না, যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে যে এখানে রূপান্তরিত হচ্ছে সেইটাকে আমরা বলছি তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। আর তড়িৎ শক্তি যখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইসিস সেল বা ইলেকট্রোলাইটিক সেলও বলে, ঠিক আছে? এই যে তড়িৎ বিশ্লেষণের ফলে কি হচ্ছে যে আমাদের সে ফর এক্সাম্পল এরকম একটা দ্রবণ রাখা আছে, জলই ধরে নিচ্ছে, জল, তার মধ্যে আমাদের দুটো, একটাতে আমাদের ক্যাথোড আর একটাতে আমাদের অ্যানোড, এইভাবে যুক্ত করা আছে। এবার এর মধ্যে যদি আমি ব্যাটারি কানেকশন করি এবং সেখান থেকে যদি আমাদের কারেন্টের সাপ্লাই হয়, তাহলে কোন তড়িৎদ্বারটা কি হবে, যেইটা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে জুড়ে থাকবে, যেটা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে জুড়ে থাকবে সেইটার নাম হবে অ্যানোড, সেটার নাম হবে অ্যানোড। আর যেটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে জুড়ে থাকবে সেটার নাম হবে ক্যাথোড। দেখো ওইখানেও অ্যানোড ক্যাথোড ছিল, ওইখানে অ্যানোডে অক্সিডেশন হচ্ছিল, ক্যাথোডে রিডাকশন হচ্ছিল, এইখানে ব্যাপারটা একটু আলাদা। এইখানে অ্যানোডে কি হবে, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই পদার্থটা যখন আমাদের তড়িৎ বিশ্লেষণ হবে, তারপর এখান থেকে দুটো টাইপের আয়ন বের হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ আয়নকে আমরা কি বলি, ক্যাটায়ন, আর নেগেটিভ আয়নকে কি বলি, অ্যানায়ন। নেগেটিভ আয়নটা কোন দিকে যাবে, যেই দিকে ব্যাটারির পজিটিভ এন্ডটা আছে সেই দিকেই তো অ্যাট্রাক্ট হবে, কারণ অপোজিট আয়ন অ্যাট্রাক্টস ইচ আদার। সেই জন্য অ্যানায়নটা যায় যার দিকে সেটার নাম হয়ে যায় অ্যানোড, সেই জন্য পজিটিভ এন্ডটা যার সাথে থাকে তার নাম হয় অ্যানোড। এক সিমিলারলি ক্যাটায়ন মানে যেটা পজিটিভ আয়ন, সেইটা যেদিকে যায় সেটা হচ্ছে ক্যাথোড। তো ক্যাথোড কোথায় থাকে, ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে জুড়ে থাকে। এবার আমি যদি এখানে কোনো একটা তড়িৎ বিশ্লেষণ পদার্থ নিই, যেমন জল, শুধু জল ভালো তড়িৎ বিশ্লেষণ নয়, শুধু জলের তড়িৎ বিশ্লেষণ হয় না, সামান্য অ্যাসিড বা বেস এর মধ্যে মিশিয়ে দিতে হয়। তাহলে জলের ক্ষেত্রে কি হচ্ছে, জল এটা ভাঙছে দুটো আয়নে, H প্লাস and OH মাইনাস। এইবার ক্যাথোডে কে যাবে, যে ক্যাটায়ন সেই ক্যাথোডে যাবে, তাহলে H প্লাস ক্যাথোডে গিয়ে সে কি করবে, ইলেকট্রন নেবে, কারণ ক্যাথোড নেগেটিভ প্রান্তের সাথে জুড়ে আছে, নিয়ে কি হবে,
ইকুইলিব্রিয়াম সাইন এইচ, এইরকম দুটো এইচ যদি আমাদের মিলে যায় তাহলেই আমাদের কি হয়ে যাবে H2, অর্থাৎ জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি হয় হাইড্রোজেন গ্যাস। এবারে অ্যানোডের রিঅ্যাকশন যদি আমরা দেখি, তাহলে অ্যানোডে এরকম OH মাইনাস, সে কি করছে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে OH হয়ে যাচ্ছে। এইবার এই OH থেকে চারটা OH মিলে কি করে O2 আর আমাদের H2O, ঠিক আছে 2H2, O2 আর 2H2 বা H2 যদি আমি 1 ধরি তাহলে এখানে হাফ এইভাবে হিসাবে হয়, ঠিক আছে। তো এইরকম ভাবে আমাদের রিঅ্যাকশনটা হয়, মানে দুটো OH 2OH, এটাও বলতে পারি এখান থেকে যেটা হয় H2O প্লাস হাফ O2, এটা কোথায় হচ্ছে অ্যানোডে হচ্ছে। তাহলে একটা জিনিস এখান থেকেও ক্লিয়ার হলো, ক্যাথোডে অ্যাকচুয়ালি হলোটা রিডাকশনই, আর অ্যানোডে অ্যাকচুয়ালি হলো কি যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে যেহেতু, তার মানে আলটিমেটলি সেটা অক্সিডেশনই হলো। ওকে, কেন? তার কারণ হচ্ছে অক্সিডেশন, এটা মনে রাখবে সবসময়, অক্সিডেশন বা জারণ, এটা আমি আগে বলতে ভুলে গেছিলাম। জারণ মানে কি ইলেকট্রনিক থিওরিতে ইলেকট্রন লস মানে হচ্ছে জারণ। এটাকে অনেক সময় OIL that means oxidation is loss, এইভাবেও বলা হয়। অক্সিডেশন মানে লস, কার লস? ইলেকট্রনের লস। আর একটা RIG মানে রিডাকশন ইজ গেইন। কার গেইন? ইলেকট্রনের গেইন। তার মানে ইলেকট্রন যদি ঢোকে তাহলে সেটা হবে রিডাকশন, আর ইলেকট্রন যদি বেরিয়ে যায় তার মানে সেটা হবে অক্সিডেশন। তাহলে এখানেও ঠিক সেই জিনিসটাই ফলো হচ্ছে, ক্যাথোডে এখানে আমাদের রিডাকশন হচ্ছে, ইলেকট্রন ঢুকছে, আর অ্যানোডে আমাদের অক্সিডেশন হচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। এবার এই যে ভদ্রলোক, এনার নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে। ফ্যারাডে কি করেছিলেন? এই যে তড়িৎ বিশ্লেষণ, এই তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত তার দুটো সূত্র আছে, সেই সূত্র দুটো দিয়েছিলেন। যেটা প্রথম, তার নাম হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, আর দ্বিতীয়টা ফ্যারাডের দ্বিতীয় সূত্র, তার নাম অনুযায়ী তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। সূত্র মানে এখানে নিয়ম, কি রুলস এখানে ফলো হবে। তো প্রথম কথাটা কি বললেন যে আমি যদি একটা এরকম তড়িৎ কোষ একটা নিই যেখানে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, সেখানে আমি এরকম তড়িৎ বিশ্লেষণ করছি, এটা আমাদের হচ্ছে যেটা আমাদের তড়িৎ মানে তড়িৎদ্বার যেটা আর কি। তো অ্যাকচুয়ালি কি এখানে আমাদের কারেন্ট পাঠাতে হবে, তাহলে তো জিনিসটা ভাঙবে। বলছে যতটা অ্যামাউন্টে আমি কারেন্ট পাঠাবো, আইদার তার সাথে মানে যে পদার্থটা দ্রবীভূত হবে বা যে পদার্থটা জমা হবে, কেন দ্রবীভূত হবে বা জমা হবে কেন বলছি, কোনো কোনো ক্ষেত্রে কি হয় যে এই তড়িৎদ্বার ভেঙে যায়, ভেঙে গিয়ে, যেমন একটা ক্লাস 10-এ তোমরা পড়তে ধাতু নিষ্কাশনের চ্যাপ্টারে মধ্যে আছে আর কি, সিবিএসই বোর্ডও আছে, বেঙ্গল বোর্ডও সম্ভবত আছে। ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে কি হয়, ধাতুর যে পিউরিফিকেশন, সেই পিউরিফিকেশনের সময় এক সেম ধাতুর একটা অ্যানোড একটা ক্যাথোড নেওয়া হয়। তো সেখানে অ্যানোডটা ভাঙতে ভাঙতে যায়, মানে এর অ্যানোডটা হচ্ছে অশুদ্ধ যেটা সেটা, আর ক্যাথোডটা হচ্ছে ওই ধাতুই বিশুদ্ধ অবস্থায় নেওয়া হয়। কেন? ক্যাথোডে ডিপোজিট হয়। তার মানে কিছু জিনিস দ্রবীভূত হবে সলিউশনে,
কিছু জিনিস ওখানে জমা হতে থাকবে। সেটাই ফ্যারাডে বলছেন যে কতটা দ্রবীভূত হবে বা কতটা জমা হবে সেটা নির্ভর করবে কতটা আমি তড়িৎ পাঠাচ্ছি তার উপর, এবং সেই যে তড়িৎটা আমি পাঠাচ্ছি সেটার সাথে এটা ডাইরেক্ট প্রপোর্শনাল হবে। মানে কিউ অ্যামাউন্টের যদি আমি তড়িৎ পাঠাই তাহলে এখানে যদি ডাব্লিউ অ্যামাউন্টের জিনিস তৈরি হয় তাহলে কিউ ইজ প্রপোর্শনাল টু ডাব্লিউ, বা আর উল্টো অ্যাকচুয়ালি লেখা হয় এইভাবে, মানে যেটা তৈরি হচ্ছে ডাব্লিউ ভ্যারিজেস কিউ, মানে আমি কতটা অ্যামাউন্টের এখানে তড়িৎ পাঠিয়েছি সেই রেসপেক্টে আমার কতটা অ্যামাউন্ট তৈরি হবে। তাহলে এই প্রপোর্শনালিটি সাইনটাকে যদি আমি উঠাই তাহলে এখানে আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, যেই কনস্ট্যান্টটাকে আমরা লিখি জেড দিয়ে। এই যে জেড কনস্ট্যান্ট এইটা আলাদা আলাদা সাবস্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের হয়, আলাদা আলাদা সাবস্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের হয়। এই জেড কনস্ট্যান্টটাকে কি বলা হয়? জেড কনস্ট্যান্টটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবার দেখো এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট তুল্যাঙ্ক ভার বা যাই বলি, তারপরে জেড, জেড মানে কি ডাব্লিউ বাই কিউ। ওকে, তাহলে জেড এর যদি ইউনিট আমাকে জিজ্ঞাসা করে তাহলে জেড মানে কি যতটা অ্যামাউন্ট আমার এখানে দ্রবীভূত হয়েছে সেটা, বা যতটা অ্যামাউন্ট আমার এখানে ডিপোজিট হয়েছে বা জমা হয়েছে সেটা ডিভাইডেড বাই আমি কতটা এখানে চার্জ ওর মধ্যে আর কি পাঠিয়েছি সেটা। এবার ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি বলছে যে আলাদা আলাদা সাবস্টেন্সের মধ্যে যদি আমি সেম অ্যামাউন্টের আর কি তড়িৎ পাঠাই, যে আমার আলাদা আলাদা তিনটে আছে সলিউশন এ বি সি, প্রত্যেকটার মধ্যে তড়িৎদ্বার দেওয়া আছে এবং সেই তড়িৎদ্বারের মারফত প্রত্যেকটার মধ্যে আমার কিউ অ্যামাউন্টেরই আমার তড়িৎ যাচ্ছে, তাহলে এদের মধ্যেও তো আমাদের কি হবে ডিপোজিশন হবে, তো বা এখান থেকে দ্রবীভূত হবে বা ডিপোজিট হবে, কিছু হবে একটা। এখানে যেমন বলছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ বা ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ, এইখানে যে অ্যামাউন্ট আমি পাঠাচ্ছি তাহলে সব ক্ষেত্রে আমার সেম হবে, কি সেম হবে ডিপোজিশন মানে কতটা অ্যামাউন্ট সেইটা, কিন্তু এই অ্যামাউন্ট গুলো আবার কি হবে প্রপোর্শনাল হবে তাদের রাসায়নিক তুল্যাঙ্ক ভারের সাথে প্রপোর্শনাল হবে। তার মানে কি যদি প্রথমটায় W1 অ্যামাউন্ট ডিপোজিট হয় তাহলে সেইটা প্রপোর্শনাল হবে E1 এর সাথে। তড়িৎ এইটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর এটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক ভার, দুটো আলাদা জিনিস। ঠিক একই রকম সেকেন্ড এরটা W2 ভ্যারিজ অ্যাজ E2, W3 ভ্যারিজ অ্যাজ E3। তার মানে আমি যদি বলি W1 বাই W2 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি E1 বাই E2, তার মানে এদের যে নিজস্ব যে রাসায়নিক তুল্যাঙ্ক ভার তাদের যে অনুপাত হবে সেই অনুপাতেই এদের মধ্যে কিন্তু পদার্থগুলো দ্রবীভূত হবে বা জমা হবে। তার মানে আমি এখান থেকে আরেকটা জিনিসও বলতে পারছি এই W প্রপোর্শনাল টু E। ওকে বেশ, এবার এই আমি গ্রাম তুল্যাঙ্ক বললাম, তাহলে একটা প্রশ্ন এরকম আমি বলতেই পারি যে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত করতে বা 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ যে দ্রবীভূত করতে, যাই বলি না কেন 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত করতে বা দ্রবীভূত করতে কত তড়িৎ প্রয়োজন, কত তড়িৎ প্রয়োজন সেটা আমি কি করে বার করব? দেখো
আমরা ফ্যারাডের প্রথম সূত্রটি কি বলছি? ফ্যারাডের প্রথম সূত্রতে আমরা কি বলছি? W is equal to ZQ. W is equal to ZQ বা W varies as Q, যাই বলি না কেন, W varies as Q। আবার দ্বিতীয় সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি বলছে? W varies as E। আমি যদি যৌগিক বেগের উপপাদ্য আনি তাহলে W varies as QE। এবার এখানেও একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের মান 1/f। এই f কে বলা হয় ফ্যারাড। ঠিক আছে, এই ফ্যারাড কি সেগুলো আমরা পরে একটু পরেই বলবো। ফ্যারাড। এইবার আমাকে বলছে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত করতে হবে। তার মানে এই যে W মানে কি 1 গ্রাম তুল্যাঙ্ক, মানে 1 গ্রাম তুল্যাঙ্ক মানে কি তার যে তুল্যাঙ্ক ভারটা সেটাই তো। তার মানে যদি 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত করতে হয় তবে W is equal to E হয়ে যাবে। তার মানে কি E is equal to Q into E by F। তো E কাটলো, তার মানে Q is equal to F। তাহলে কত তড়িৎ প্রয়োজন হচ্ছে, এটা হচ্ছে আমার তড়িতের পরিমাণ, সেটাই হয়ে যাচ্ছে F মানে ফ্যারাড। এটাকে আমরা বলি হচ্ছে ফ্যারাড বা ফ্যারাড, যাই বলি না, 1 ফ্যারাড। তার মানে 1 ফ্যারাড এর সংজ্ঞা যদি আমরা দিতে চাই তাহলে আমরা বলবো যে পরিমাণ তড়িৎ পাঠালে 1 গ্রাম তুল্যাঙ্ক কোনো পদার্থ দ্রবীভূত হয় বা 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ কোনো তড়িৎদ্বারের মধ্যে জমা হয়, সেই পরিমাণ তড়িৎটাই হচ্ছে আমাদের কি 1 ফ্যারাডে। এটার হিসাব যদি আমরা একটু করি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনের চার্জ কত? সেই ইলেকট্রন চার্জ হচ্ছে 1.602 × 10⁻⁻19 কুলম্ব। এবার যদি 1 মোল ইলেকট্রন আমি বলি, 1 মোল ইলেকট্রন, তার চার্জ কত? তুমি 1 মোল মানে কি অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রন, Na সংখ্যক ইলেকট্রন, তার চার্জ কত হবে? অবভিয়াসলি একটার যদি এটা হয় তাহলে এটা Na দিয়ে গুণ করতে হবে। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার মানে কি 6.02 × 10⁻23 × 1.602 × 10⁻⁻19 কুলম্ব। এইটা অ্যাপ্রক্সিমেটলি গুণ করলে আসে 96,000, আচ্ছা কুলম্ব পার মোল এখানে, ওকে, 96,500 কুলম্ব পার মোল। এই যে 96,500 সংখ্যাটা, এটাকেই আমরা বলছি হচ্ছে 1 ফ্যারাড। আচ্ছা, এইখানে আমরা দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক ভাগ আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এদের মধ্যে কি দুটো আলাদা জিনিস আমি বললাম, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি?
হ্যাঁ অবভিয়াসলি এদের মধ্যেও সম্পর্ক আছে, আমরা এবার সেটাই দেখব। তাহলে আমরা এদের সমন্বয় সূত্র যেটা আর কি বলছিলাম, সমন্বয় সূত্র থেকে কি পাচ্ছি, W = Z * Q, সরি Q * E, W = Q * E বাই F, এটা হচ্ছে ফ্যারাডের সমন্বয় সূত্র। আর একটা আমাদের আছে W = Z * Q, যেটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। বেশ, এবার আমি যদি এই দুটোকে আর কি তুলনা করি, তাহলে আমরা এখান থেকে কি পাই, QE বাই F = Z * Q, তাহলে Q Q কাটা গেল, তার মানে E = Z * F। তার মানে আমাদের যে রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সেই দুটোর মধ্যে তাহলে সম্পর্ক কি আসলো, যে রাসায়নিক তুল্যাঙ্ক ভার সমান সমান তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইনটু ফ্যারাডে মানে 96,500 কুলম্ব পার মোলের রেসপেক্টে আমি বলছি। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের এখানে আসলো, বা যেটা আমি ওখানে এফও বলতে পারতাম, কোনো অসুবিধা নেই। তড়িৎ রসায়নের ক্ষেত্রে এই জিনিসগুলো বইয়ের মধ্যে একটু এলোমেলো ভাবে আর কি পাবো, কিন্তু আমি এরকম ভাবে কেন পড়ালাম, কারণ এগুলো খুব শর্ট টপিক, হয়তো এদের মধ্যে সেইভাবে অ্যাজ এ হোল রিলেশন পাওয়াটা একটু মুশকিল, বাট এই টপিক গুলো কিন্তু খুব ইজিলি যদি একটু প্র্যাকটিস করা যায় তাহলে মোটামুটি রেডি করে ফেলা যায়, এবং এটা খুব এলিমেন্টারি আইডিয়া তড়িৎ রসায়নের ক্ষেত্রে। আজকের ক্লাসটা আমাদের এইটুকু নিয়েই থাকলো। আমাদের নেক্সট ক্লাসে আমরা কি করব, এই যে তড়িৎদ্বার বিভব যেটা বলছি, সেই তড়িৎদ্বার বিভব, প্রমাণ বিজারণ বিভব, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনায় যাব, এবং তারপরে নানস্টের সমীকরণ, বিভিন্ন রকমের যে আলাদা আলাদা সেলগুলো আমাদের রয়েছে সেই সেল নিয়ে আলোচনা হবে। নিউমেরিক্যালস যখন করব তখন আমাদের কিন্তু এই আজকের ক্লাসের অনেকগুলো সূত্র কাজে লাগবে। কাজেই তোমরা যদি সম্ভব হয় একটা খাতার মধ্যে এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেগুলোকে নোট ডাউন করে রাখবে আলাদাভাবে, কারণ নিউমেরিক্যালের প্রবলেমগুলো করার সময় তোমাদের কিন্তু এই সূত্রগুলো খুব কাজে লাগবে। ওকে, তাহলে আজকের মতন আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ।